গ্রাম ঝিলডোবায়। ঝড় বৃষ্টির তীব্রতায় গ্রামের মানুষজনও আর তেমন বাইরে বেরোয় না। দৈনন্দিন কাজকর্ম, চলাফেরা সবকিছুই যেন ধীরে ধীরে পড়ে গিয়েছে অনিয়মের মধ্যে। কিন্তু ঠিক এমনই এক সময় এই ঝমঝম বৃষ্টির মাঝেই গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা ডাক্তার সুশান্ত কুমারের বাড়ির দরজায় হঠাৎ করেই ঠক 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 শব্দ তুলে কড়া নাড়তে লাগলো এক অচেনা লোক। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একটু বাইরে বেরিয়ে আসুন না। লোকটির তীব্র কণ্ঠস্বরে ভেঙে গেল ঘুমন্ত ডাক্তার সুকান্ত কুমারের গভীর নিদ্রা। হঠাৎ জেগে উঠে তিনি কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর মনে মনে কিছু একটা ভাবতে শুরু করলেন যেন। কি ব্যাপার, এত রাতে দরজায় কে শব্দ করছে, তাও আবার এমন বৃষ্টির মধ্যে? ও ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? একটু বাইরে আসুন না। না, বিষয়টা তো দেখতে হয়। দ্বিধা আর কৌতূহলের মাঝে আর দেরি না করে এক ঝটকায় বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটি খুলে দিলেন ডাক্তার সুকান্ত। আর সামনে দেখতে পেলেন কাঁপতে থাকা এক হাতে ছাতা ও অন্য হাতে টিমটিমে লণ্ঠনের হলুদ আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে এক রোগা পাতলা অচেনা লোক। কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। সব কিছুই বলবো ডাক্তারবাবু, আগে আপনি আমার সঙ্গে চলুন। আমার ছোট ছেলে দীপু, ওর তো ভীষণ জ্বর ডাক্তারবাবু। আহা, এই প্রচন্ড বৃষ্টির মাঝে এখন কোথাও যাওয়াটা যে সম্ভব নয়। এমনটি বলবেন না ডাক্তারবাবু, আমি আপনার দুটো পায়ে পড়ি। আপনি না গেলে আমার বাচ্চাটা যে আর বাঁচবে না ডাক্তারবাবু। আহা, এভাবে বলো না। ছোট শিশু না গিয়ে তো আর উপায় দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি ছাতা নিয়ে আসছি। এরপর প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেই ডাক্তার সুকান্ত লোকটির সঙ্গে রওনা দিলেন তার বাড়ির উদ্দেশ্যে, শিশুটির অসুস্থতার কথা ভেবে। আর এমনিতেই গ্রামের সকলে জানে ডাক্তার সুকান্ত যেমন সরল সিধে লোক, প্যাঁচও ছিল না তার মনে। কিন্তু লোকটির বাড়ি কোথায় বা সে কে, এ সম্পর্কে ডাক্তার কিছুই জানতেন না। আর তাই এত রাতে তাকে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টি ভেবে অস্থিরতা সৃষ্টি হলো ডাক্তার সুকান্তের মনে। আচ্ছা বলো তো, আমরা ঠিক যাচ্ছি কোথায়? আমার জানা মতে এই জঙ্গলে তো কোনো বাড়ি থাকার কথা নয়। কি ব্যাপার, চুপ করে আছো যে? এই তো ডাক্তারবাবু, আর একটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব। লোকটির কথায় মন মতো উত্তর না পেয়ে আর কোনো কিছু বললেন না ডাক্তার সুকান্ত। শুধু চুপচাপ তার সঙ্গে এগিয়ে চললেন অন্ধকার ভেজা পথ ধরে। চারিদিকের পরিবেশটাও তখন যেন ঢেকে গিয়েছিল অদ্ভুত এক ভয়ের আবরণে। কখনো বৃষ্টি একটু কমে আসছে, আবার হঠাৎ করেই ঝমঝম করে শুরু হচ্ছে প্রবল বর্ষণ। আকাশ জুড়ে বিদ্যুতের তীব্র ঝলকানি আর মেঘের গুমগুম শব্দ, তার সঙ্গে দূরে কোথাও শেয়ালের ডাক মিলেমিশে এমন এক অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল যা কোনো সাহসী মানুষের মনেও ঢুকিয়ে দিতে পারে আতঙ্ক ও ভয়। ওহ বাবা, বৃষ্টি একবার কমছে আবার বেড়ে যাচ্ছে। এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে তুমি যে আমার বাড়িতে একা এলে, তোমার ভয় করেনি? ভয়? আমার বাচ্চাটা জ্বরে কাঁপছে, আমার ভয় করলে হবে বাবু? আপনি একটু জলদি পা চালান, অনেক দেরি হয়ে যাচ্ছে। আহা, আর কত তাড়াতাড়ি করে যাবো বলো দেখি, কাদায় যে পা আটকে ধরছে। আর একটু কষ্ট করুন ডাক্তারবাবু, আমার ছেলেটার যে আপনারে বড় প্রয়োজন। আচ্ছা আচ্ছা, চলো। লোকটির সন্তানের কথা ভেবে ডাক্তার সুকান্ত যেন নিজের হাঁটার গতি আরও বাড়িয়ে দিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে বাতাস আর বৃষ্টির দাপটও যেন হয়ে গেল দ্বিগুণ।
প্রচণ্ড বাতাসের কারণে হাতে ছাতা ধরে থাকা পর্যন্ত সম্ভব হচ্ছিল না দুজনের। আর এমন সময় হঠাৎ একটি গাছের ডাল এসে ভেঙে পড়ল সামনে হেঁটে চলা সেই লোকটির পায়ের কাছে। আরে মশাই সাবধানে, এখনই তো অনর্থ হয়ে যেত। ও ভয় পাবেন না ডাক্তারবাবু, আমার কিছুই হবে না। কিছু হবে না মানে? এই একটুর জন্য না তুমি ক্ষত থেকে বেঁচে গেলে? ও কিছু না বাবু, ছেলেটার জ্বর তো, ওর কথা ভেবেই হয়তো ভুলভাল বকছি। ও আচ্ছা, তাই বলো। এভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যে একটানা হাঁটতে হাঁটতে পথে নানান বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ডাক্তার সুকান্ত ও সেই অচেনা লোকটি এসে পৌঁছালো একটি অতি পুরনো ছোট্ট কুঁড়ে ঘরের সামনে। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন বহু শত বছর ধরে এই জায়গাটিতে মানুষের কোনো বসবাস নেই। এই কোথায় নিয়ে এলে তুমি আমাকে? গরিব মানুষ ডাক্তারবাবু, এই ছোট কুঁড়ে ঘরেই আমার বাসস্থান। আপনি দেরি না করে কৃপা করে ভেতরে যান ডাক্তারবাবু। তুমি যাবে না ভিতরে? না বাবু, এমন সময় জন্তু জানোয়ারের ভয় থাকে, আমি বাইরেই পাহারা দেই। আপনি এই লণ্ঠনটা নিয়ে একটু জলদি করে আমার বাচ্চাটারে দেখুন। ওর যে ভীষণ খারাপ অবস্থা ডাক্তারবাবু, আপনি যান ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। ঘরের ভেতরটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, আর লণ্ঠনের ক্ষীণ আলোয় চারপাশ ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তার সঙ্গে বাতাসে ভেসে আসছিল এক ধরনের অদ্ভুত ও অস্বস্তিকর গন্ধ। কি বিচ্ছিরি গন্ধ রে। ঠিক সেই সময় হঠাৎ ডাক্তার সুকান্তের হাতে ধরা লণ্ঠনের ক্ষীণ আলোটা ঘরের এক কোণে গিয়ে পড়তেই তিনি দেখতে পেলেন সেখানে নিঃশব্দে শুয়ে আছে কেউ একজন। বিষয়টা বুঝতে তিনি ধীরে ধীরে আরও একটু এগিয়ে গেলেন, আর কাছে যেতেই তার চোখে ভেসে উঠল এমন এক দৃশ্য যা দেখা মাত্রই যেন শরীরের সমস্ত রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় হল ডাক্তার সুকান্তের। কি দেখছি আমি? এই লোকটা তো আমার সঙ্গে এসেছিল, সে তো বাইরে দাঁড়িয়ে, তাহলে সে এখানে কি করে? কোনো কিছু বুঝতে না পেরে তার সঙ্গে আসা সেই লোকটি বাইরে আছে কিনা এটি দেখার জন্য জলদি করে কোণে ঘরটি থেকে বাইরে বেরিয়ে এলেন ডাক্তার সুকান্ত। কিন্তু এসে দেখলেন সেখানে আর কেউ দাঁড়িয়ে নেই। চারিদিক শুধুই অন্ধকার আর নিস্তব্ধতায় ভরা। হায় ভগবান, এসব কি হচ্ছে আমার সঙ্গে? এমন সময় হঠাৎ একটি ছোট্ট শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো ডাক্তার সুকান্তের কানে। আর তিনি দেরি না করে মুহূর্তের মধ্যেই আবার প্রবেশ করলেন সেই অদ্ভুত কুঁড়ে ঘরের ভেতরে। এরপর লণ্ঠনের আলোয় এদিক সেদিক তাকাতেই তার চোখে পড়ল ঘরের এক কোণে মেঝেতে একটি কাপড়ের ভিতরে মোড়ানো রয়েছে একটি ছোট শিশু, আর তার পাশেই টপ টপ করে পড়ছে বৃষ্টির জল। এটি দেখেই যেন মুহূর্তের মধ্যে চোখে জল চলে এলো ডাক্তার সুকান্তের। আহা, কত কষ্ট পাচ্ছে শিশুটা। দ্রুত শিশুটিকে কোলের মাঝে তুলে নিলেন ডাক্তার সুকান্ত। এরপর জলদি করে কোণে ঘরের এক কোণে বসে তার সঙ্গে করে আনা ডাক্তারি ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে দিলেন বাচ্চাটির জ্বরে কাঁপা শরীরে। এভাবে বেশ কিছুক্ষণ একটানা সেবা যত্ন করলেন ডাক্তার সুকান্ত, বাচ্চাটির দিকে নিজের যত্নশীল দৃষ্টি রেখে। যাক যাক বাবা, একটু বুঝি জ্বর কমেছে শিশুটার।
কিন্তু এখানেই যেন সব শেষ নয়। হঠাৎ করে পুরো ঘরে একটি অদ্ভুত আলোর পিণ্ড তৈরি হলো, আর তার মাঝে আবির্ভূত হলো সেই লোকটি। ডাক্তার সুকান্তকে এখানে পর্যন্ত নিয়ে আসা সেই অচেনা লোকটির আত্মা। তার পুরো শরীর একদম সাদা ফ্যাকাশে, চোখ টকটকে লাল, আর এটি দেখে ভয়ে যেন থরথর করে কাঁপতে লাগলেন ডাক্তার সুকান্ত। ভয় পাবেন না ডাক্তার বাবু, ভয় পাবেন না। কিন্তু কিন্তু এইসব এইসব আর তোমার এই অবস্থা, মানে? ডাক্তার বাবু, আপনি শান্ত হন, আমি আপনারে সব খুলে বলতাছি। আমি কাজের সন্ধান করতে করতে এই জায়গাটা এসে পড়ি। তারপর? তারপর রাত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টিরই। ঠিক তখনই আমার নজরে পড়ে এই কুঁড়ে ঘরটা। আর দেরি না করে এখানে আশ্রয় নিই আমার এই ছোট মাহারা ছেলে দীপুরে নিয়ে। মাহারা কেন? ও ও ও মার কি হয়েছে? পরে জন্ম দেওয়ার পর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে ওর মা মারা যায়। এরপর আমার এই ছেলেটারে বুকে নিয়েই আমি বেঁচেছিলাম, কিন্তু সেটিও আর কপালে সইল না ডাক্তার বাবু, কপালে সইল না। কিন্তু কেন কেন সইল না? ওই ঝড় বৃষ্টির রাতে আসলে কি হয়েছিল? ডাক্তার বাবু, আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। ওই অন্ধকার রাতের মাঝেই হঠাৎ একটা সাপ আমার পায়ে কামড় দেয়, আর আমি তখনই সেই জায়গাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটারে জ্বরে ছটপট করতে দেখে আমার আত্মার শান্তি পায় না ডাক্তার বাবু। আমি ছুটে যাই আপনার বাড়িতে ডাক্তার বাবু, একটু সাহায্যের আশায়। লোকটির আত্মার মুখে তার জীবনের নির্মম ঘটনাগুলো শুনে যেন একদম নিশ্চুপ হয়ে গেল ডাক্তার সুকান্ত। এর আগে সে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি, আর সে কি করে মেনে নিত আজকের এই রাতের ঘটনা নিজ চোখে না দেখলে? এই প্রশ্নটাই যেন ঘুরপাক খাচ্ছিল ডাক্তারের মনের ভিতরে। কিন্তু ডাক্তার বাবু, আজ আমি আপনার কাছে একটা জিনিস চাই। হ্যাঁ, বলুন, আপনি আপনি দেবেন? বলো, কি জিনিস? আপনি যদি আমার এই ছোট্ট হঠাৎ বাচ্চাটারে নিজের মনে করে বড় করেন, কৃপা করে না বলবেন না ডাক্তার বাবু, না বলবেন না। তুমি নিশ্চিন্তে থাকো, আজ থেকে তোমার সন্তানের সকল দায়িত্ব আমার। ওকে সুশিক্ষিতভাবে বড় করব আমি। ডাক্তার সুকান্তের আস্থাভরা কথা শুনে দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে কুঁড়ে ঘরটি থেকে এক নিমিষেই অদৃশ্য হয়ে যায় লোকটির আত্মাটি। অন্যদিকে বাইরে ভোরের আলো ফুটে গিয়েছিল। তার আত্মাটি বুঝি এবার শান্তি পেল। এরপর দেখতে দেখতে পেরিয়ে যায় 1.5 থেকে 2 ঘন্টা, আর এখন আনুমানিক সকাল 6টা বা 7টা। এই সময়ের মধ্যেই সেই মৃত লোকটির লাশ একটি পুরনো কাপড়ে মুড়িয়ে কুঁড়ে ঘরের বাইরে রেখে এসেছিলেন ডাক্তার সুকান্ত। আর এটি দেখেই প্রায় পুরো গ্রামের মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল কুঁড়ে ঘরের বাইরে ও ভিতরে। আরে, এই যে আমাদের ঝিল ডোবা ডাক্তার সুকান্ত। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এসব কি করে হলো? ও ডাক্তার বাবু, কিছু তো বলুন। বলছি তোমাদের, আমি সকল ঘটনা খুলে বলছি। কাল রাতে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল,
তখন এই লোকটির আত্মা আমার কাছে আসে একটি সাধারণ মানুষ রূপে। হায় ভগবান, এ তো সাংঘাতিক ঘটনা। আর তারপর কি হলো ডাক্তার বাবু? আর তারপর আমি এই ছোট্ট বাচ্চাটিকে সেবা যত্ন করতে শুরু করি। তার শরীরে তীব্র মাত্রায় জ্বর ছিল। কিভাবে সেই জ্বরটি কমানো যাবে এটিই যেন আমার একমাত্র উদ্দেশ্য ছিল। কিন্তু এমনই সময় এরপর শিশুটির দায়িত্ব আমাকে দিয়ে স্বর্গের পথে পাড়ি জমায় সেই লোকটির আত্মা। আর এভাবেই গ্রামবাসীদের এক এক করে সকল ঘটনা খুলে বলল ডাক্তার সুকান্ত। এরপর সেই নির্মম রাত পেরিয়ে আজ প্রায় দীর্ঘ 7টি বছর কেটে গেছে। আর এরই মাঝে সেই ছোট দীপুও এখন অনেক বড় হয়েছে। তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন ডাক্তার সুকান্ত। তবে সেদিনের মতোই আজও আকাশে ঝমঝম বৃষ্টি আর মেঘের গুমগুম শব্দে চারদিক ভারী। এই সব কিছুর মাঝেই জানালার পাশে একটি চেয়ারে বসে বৃষ্টির জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ডাক্তার সুকান্ত। আর সেই রাতের ঘটনাগুলোই যেন বারবার ফিরে আসছিল তার মনের মাঝে। আহা, আজ আবার কেমন যেন সেই রাতের কথা মনে পড়ছে। কতটা অসহায় হয়ে লোকটি আমার কাছে এসেছিল, কিন্তু আমি তার নামটাই পর্যন্ত শুনলাম না সেদিন রাতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পুরো ঘর আলোকিত হয়ে ওঠে, আর সেখানে আবির্ভূত হয় সেই 7 বছর আগে দেখা লোকটির আত্মা। এটি দেখে যেন একদম হতভম্ব হয়ে যান ডাক্তার সুকান্ত। প্রণাম নেবেন ডাক্তার বাবু, আমার নাম শিব। সেদিন ভোরের আলো ফোঁটার কারণে আমি আপনারে আর কিছুই বলতে পারিনি। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ রইলাম ডাক্তার বাবু, কৃতজ্ঞ রইলাম। অল্প কিছু সময়ের মধ্যেই লোকটির আত্মা নিজের নাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করেই মুহূর্তের মধ্যে যেন বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল সেই